ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা ছিলাম ফরট্রান। আর ফরট্রান থেকে গত ক্লাসে আমরা ফরট্রান ডাটা টাইপ নিয়ে আলোচনা করতেছিলাম। ফরট্রান ডাটা টাইপ ছিল প্রধানত দুই প্রকার, একটা ছিল কনস্ট্যান্ট এবং একটা ছিল ভেরিয়েবল। তো গত ক্লাসে আমরা কনস্ট্যান্ট সম্পর্কে আলোচনা করছি এবং কনস্ট্যান্টের আরও কিছু প্রকারভেদ ছিল, সেগুলো আমরা খুঁটিনাটি আলোচনা করছিলাম। তো আজকে আমরা ফরট্রান ডাটা টাইপের ভেরিয়েবল যে পার্টিশনটা সেটা নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবল মানে কি? নর্মালি আমরা বুঝতে পারি যে ভেরিয়েবল মানে হচ্ছে চলক যার মান পরিবর্তিত হতে পারে, অর্থাৎ ভেরিয়েবল আমরা তাকে বলি যার মান চেঞ্জ করা যায়। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে ওর মান চেঞ্জ করা যায় না। তো ফরট্রানে ভেরিয়েবল মানে বোঝানো হয় কতগুলা মেমোরি কার্ডের কতগুলো জায়গাকে, মানে আমরা যে কম্পিউটার ব্যবহার করব ওই কম্পিউটারের মেমোরিতে কিছু জায়গাকে আমরা নাম দিয়ে লিখে দিব যে এই জায়গার নাম হচ্ছে এটা। যেমন নর্মালি আমরা যদি বলি যে ক্যালকুলেটর যখন আমরা ব্যবহার করি তখন ক্যালকুলেটরে আমরা মেমোরি করে রাখতে পারি কিছু মান, যেমন ABCD দেওয়া থাকে। তোমরা যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করছো তারা বুঝবা যে ABCDE এবং হচ্ছে M, এইগুলাতে আমরা কিছু মেমোরি করে রাখতে পারি। তো ABCD এগুলো হচ্ছে ওই মেমোরি করা জায়গাগুলোর নাম, আর ওই জায়গাগুলোতে আমরা ইচ্ছামতো মান রেডি করতে পারি। তো তুমি যখন মানগুলো রেডি করবা তখন মানগুলো ঠিক এইভাবে তীরচিহ্ন দিয়ে দেখায়, এ তীরচিহ্ন 2, এর মানে হচ্ছে এ এর জায়গায় 2 মানে স্মৃতি করা আছে আর কি, মেমোরি করা আছে। তো এর জায়গায় আমি চাইলে অন্য মান রেডি করতে পারি, অন্য মানকে সে তখন মনে রাখবে। তার মানে এই যে জায়গাগুলো ABCDE, এই জায়গাগুলা হচ্ছে আমার জন্য চলক যাদের মানগুলো চেঞ্জ করতে পারি। তো চলক হচ্ছে কম্পিউটারের একটা মেমোরির একটা জায়গা, যে জায়গার মানগুলো আমরা চেঞ্জ করতে পারি। ওই জায়গাগুলোর আমরা একটা নাম দিই, ধরলাম XYZ, অথবা আমার নাম, যার নাম যা ইচ্ছা তা দিতে পারি। তো এখন আমরা শিখবো যে চলক আমরা কিভাবে ফরট্রানে লিখতে পারি। তো চলক ইচ্ছামতো লেখা যাবে না। ক্যালকুলেটারে সরাসরি ABCDE এই 5টা বা 6টা আছে, ওগুলোর নাম দেওয়া আছে, আমরা তার নামকেও চেঞ্জ করতে পারি না। কিন্তু ফরট্রান সফটওয়্যারে আমরা আমাদের ইচ্ছামতো জায়গাগুলোর নাম নির্ধারণ করে দিতে পারি। তাইলে চলক লেখার নিয়মগুলো আমরা প্রথমে দেখে নিই। চলক 1 থেকে 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে, অর্থাৎ আমরা ফরট্রানে যে চলকগুলো লিখবো এই চলকগুলো 6 বর্ণ বিশিষ্ট হতে পারে, মানে 6টা অক্ষরের হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে না। তবে 1995 ভার্সন, মানে ফরট্রান 1995 ভার্সনে সেটা 1 থেকে 31 পর্যন্ত হতে পারে। অর্থাৎ নর্মালি আমরা ফরট্রানে 1 থেকে 6 চলকের বেশি লিখতে পারবো না। একটা চলক লিখতে গেলে 1 থেকে 6 ক্যারেক্টারের বেশি বড় লিখতে পারবো না, কিন্তু 1995 ভার্সন 1 থেকে 31 ক্যারেক্টার পর্যন্ত চলক আমরা চাইলে লিখতে পারবো। এরপর 2 নম্বরে বলছি কি A থেকে Z, 0 থেকে 9 এবং স্পেস ব্যবহার করা যাবে। অর্থাৎ চলক লেখার জন্য A থেকে Z, 0 থেকে 9 অথবা স্পেস ব্যবহার করতে পারবো। বড় ও ছোট হাতের অক্ষর একই, তার মানে এই A থেকে Z বড় হাতের লিখি আর A থেকে Z ছোট হাতের লিখি দোনোটাই একই দেখাবে। ফরট্রান 1995 ভার্সনে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, মানে এইটুকু হচ্ছে নর্মাল ফরট্রানে, অর্থাৎ 77-এ ব্যবহার করা যাবে। কিন্তু 1995 ভার্সনে চলক লেখার জন্য আমরা এক্সট্রা একটা আন্ডারস্কোর চাইলে ব্যবহার করতে পারি। প্রথম ক্যারেক্টার অবশ্যই অক্ষর হতে হবে, অর্থাৎ আমি যে চলকটা লিখবো সেটার প্রথম ক্যারেক্টারটা অবশ্যই ABCD এগুলো হতে হবে, অন্য কিছু হতে পারে। যেমন আমি এরকম একটা লিখলাম AMC, একটা চলকের নাম লিখলাম, চলক AMC হচ্ছে চলক, এটা সঠিক। কিন্তু আমি যদি এভাবে লিখি 2AMC, এটা ভুল, কারণ আমাকে বলছে শুরুতে অবশ্যই আমার কি লিখতে হবে, যে শুরুতে অবশ্যই ABCD গুলো লিখতে হবে, অর্থাৎ বর্ণগুলো লিখতে হবে। তারপর বলছে কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশনকে চলক হিসেবে ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন মানে হচ্ছে ফরট্রানে, মানে যে কোনো সফটওয়্যারে আমরা কিছু জিনিস ওইখানে বিল্ড ইন করে দিই, বা কিছু জিনিস ওর ভিতরেই থাকে, ওই মানগুলা ওই লেখাগুলা আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারবো না। যেমন বিল্ড ইন মানে হচ্ছে, যেমন স্টপ হচ্ছে আমরা ফরট্রানকে বন্ধ করার নির্দেশ দিই, কাজ বন্ধ করবে সে স্টপ বললে। আর যদি বলি এন্ড বললে সে কাজ শেষ করবে, স্টার্ট বললে সে কাজ শুরু করবে। তো স্টপ, স্টার্ট, এন্ড, রাইট, তারপরে কি বলবো, রিড, এই জিনিসগুলা ওর ভিতরে বিল্ড ইন আকারে থাকে, মানে সফটওয়্যারটা বানানোর সময় এই জিনিসগুলোকে বিল্ড ইন করে দেওয়া হয়েছে, এগুলোর কাজ সে বুঝে।
এই ধরনের জিনিসগুলোকে আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ আমি যদি স্টপকে চলক হিসেবে ব্যবহার করি ফরটার্ন মনে করবে যে তাকে কাজ করা থামাই দিতে বলছে, ফলে সে কাজ করা বন্ধ করে দেবে। আর আমি যদি স্টার্টকে চলক হিসেবে ব্যবহার করি তখন ফরটার্ন মনে করে তাকে কাজ করা শুরু করতে বলছে, অর্থাৎ এগুলোকে সে চলক হিসেবে নেবে না, এগুলোকে সে আদেশ হিসেবে নেবে। তো এজন্য আমরা কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশনকে চলক হিসেবে ব্যবহার করতে পারবো না। তো কিওয়ার্ড, লাইব্রেরি ফাংশন এগুলো আমাদেরকে একটু জানতে হবে, পরবর্তীতে আমরা জানবো যে কোনগুলো কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন, ওগুলোকে আমরা চলক হিসেবে কখনোই নিব না। তারপর বলছে কি চলকের ডাটা টাইপ ঘোষণা না হয় তবে কম্পাইলার ওই চলককে সাংখ্যিক চলক হিসেবে ধরে নেবে। অর্থাৎ যদি আমি চলককে, কি ধরনের চলক, আমরা 3 ধরনের চলক পাবো, নিউমেরিক চলক পাবো, তারপরে আমরা স্ট্রিং চলক পাবো, এর ধরনের যে চলকগুলো পাবো তাদের যদি কি ধরনের পাবো সেটা যদি আমি উল্লেখ করে না দিই তাহলে কম্পাইলার সেটাকে সংখ্যা হিসেবে ধরে নেবে। অর্থাৎ ওই চলকের জায়গায় ওই চলকটা কোনো একটা সংখ্যা হতে পারে, মানে 0 থেকে 9 দিয়ে বানানো যে কোনো একটা সংখ্যা হতে পারে। কিন্তু আমি যদি ডাটা টাইপ কেমন সেটা যদি আমি উল্লেখ করে দিই তাহলে সে ওভাবেই ধরবে, সেটা সংখ্যা হতে পারে, বর্ণ হতে পারে বা অন্য কিছু হতে পারে। সে যেভাবে আমি ডাটা টাইপ ঘোষণা করে দেবো, ডাটা টাইপ মানে হচ্ছে ডাটাটা কেমন হবে সেটা ঘোষণা করে দিব, তাহলে কম্পাইলার ওইভাবেই ধরবে। কিন্তু আমি যদি ডাটা টাইপ ঘোষণা না করি তাহলে ও সরাসরি ওইটাকে সংখ্যা হিসেবে ধরে নেবে চলকটাকে। চলকের প্রথম অক্ষর আই থেকে এন হলে তা পূর্ণ সংখ্যা, অর্থাৎ আই থেকে এন হলে তা পূর্ণ, একটু পুরোটা পড়ে নিই। বলছে চলকের প্রথম অক্ষর আই থেকে এন হলে তা পূর্ণ সংখ্যা অথবা ইন্টিজার চলক এবং এর বাইরে হলে বাস্তব সংখ্যা অথবা চলক হিসেবে গণ্য করবে। এখানে কিন্তু একটা লাইনে লিখছে প্রথম ক্যারেক্টার অবশ্যই অক্ষর হতে হবে। তো অক্ষর মানে হচ্ছে এ থেকে জেড হতে হবে। ওই এ থেকে জেডের ভিতর আবার আই থেকে এন এইটুকু যদি হয় তাহলে ও সরাসরি মনে করবে যে এটা ইন্টিজার চলক। ইন্টিজার মানে যে পূর্ণ সংখ্যা চলক। অর্থাৎ ধরলাম আমি লিখলাম যে আমার নাম লিখলাম NEEL, নীল, কোনো একটা চলকের নাম লিখলাম NEEL। এখন এই NEEL এর প্রথম অক্ষরটা কি? এন। তো প্রথম অক্ষরটা এন দেখার সাথে সাথে সে বলবে যে এটা হচ্ছে ইন্টিজার চলক, সে এটাকে ইন্টিজার নাম্বার, এর মান ইন্টিজার নাম্বার হিসেবে ধারণ করতে চাইবে, রিয়েল নাম্বার হিসেবে ধারণ করতে চাইবে না। তবে আমি যদি আই থেকে এন এর বাইরে চলে যাই, ধরলাম এই নীল না লিখে আমি লিখলাম নীল, নীল, এর মানে হচ্ছে এটার প্রথম অক্ষর হচ্ছে এ, অর্থাৎ আই থেকে এন এর ভিতরে প্রথম অক্ষর নাই। তখন সে ভাববে যে এই যে চলক এটার যে আনসার আসতে পারে ওই আনসারগুলো রিয়েল নাম্বার হতে পারে, অর্থাৎ এই নীলের যে আনসারগুলো আসতে পারে ওই আনসারগুলো পূর্ণ সংখ্যা হবে 1 2 3, দশমিক বিন্দু আসবে না, ইন্টিজার মানে দশমিক বিন্দু আসবে না। কিন্তু এই নীল এটার সামনে যেহেতু প্রথম অক্ষর যেহেতু আই থেকে এন এর মধ্যে নাই, সেহেতু এটার জন্য যে মানগুলো আসবে সেগুলো এরকম দশমিক আকার আসবে, দশমিক আকার থাকবে, মানে একটা দশমিক বিন্দু থাকবে তার। তো আমি যদি ডাটা টাইপ ঘোষণা করে দিই, আমি যদি এই নীল এই সংখ্যাটা এটা যদি এই আই থেকে এন এর ভিতরে থাকার কারণে এই নীল হয়ে গেছে ইন্টিজার চলক, মানে ও যে মানগুলো ধারণ করবে সেগুলো পূর্ণ সংখ্যা। কিন্তু আমি যদি এই নীলের সামনে এই সংখ্যাটা লিখে দিই রিয়েল নীল, এটার মানে হচ্ছে নীল কেমন হবে সেটা এখানে ঘোষণা করে দিছি। তো রিয়েল মানে হচ্ছে বাস্তব। তো এখন যদি রিয়েল শব্দটা না থাকতো তখন নীল শব্দটা যে মানগুলোকে ধারণ করতে পারতো সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ ওর প্রথম অক্ষর আই থেকে এন এর ভিতরে আছে। কিন্তু যখন আমি এই সংখ্যাটার সামনে রিয়েল শব্দটা লাগানো হয়েছে তখন এই মানগুলা আর 1 2 3 এভাবে আসবে না, এগুলো পয়েন্ট আকারে আসবে। তাহলে 1.0 2.0 3.0 পয়েন্ট দিয়ে লিখতে হবে, কারণ আমি এখানে ঘোষণা করে দিছি যে নীল হচ্ছে রিয়েল। আর এই কথাটা এখানে বলা হয়েছে ডাটা টাইপ ঘোষণা করা না হয়, কিন্তু আমি তো ডাটা টাইপ ঘোষণা করছি, কেমন হবে? অথবা আমি এখানে রিয়েলের জায়গায় আমি নিতে পারি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে সে যাই হোক না কেন এটা সে এখন এই মানগুলো পূর্ণ সংখ্যায় নেবে, অর্থাৎ ও কেমন সেটার বোঝার দরকার নাই, কারণ ওর সামনে আমি ঘোষণাই করে দিছি যে ইন্টিজার, এর মানে হচ্ছে সে পূর্ণ সংখ্যা নেবে। তাহলে আমি যদি রিয়েল দিয়ে কোনো একটা চলক লিখি তাহলে সে দশমিক বিন্দু নেবে, আর যদি আমি ইন্টিজার দিয়ে কোনো চলক লিখি তাহলে সে সেটার জন্য পূর্ণ সংখ্যা নেবে। ওকে, তাহলে এখন একটু একটা জিনিস মনে রাখি, এই আই থেকে এন এটা অনেক সময় মনে থাকে না, এটা মনে রাখার জন্য আমরা একটা কাজ করি, এই ইন্টিজার শব্দটার প্রথম 2
অক্ষরের দিকে তাকাই, ইন্টিজার শব্দের প্রথম দুই অক্ষর হচ্ছে আই এন, আর এখানেও বলতেছে আই থেকে এন। আই থেকে এন মানে হচ্ছে আই, জে, কে, এল, এম, এন। এই হচ্ছে টোটাল 6টা সংখ্যা। এই 6টা বর্ণ দিয়ে যদি কোনো কিছু শুরু করা হয় তাহলে সেটা হবে ইন্টিজার চলক। আর যদি এর বাইরে হয়, এর বাইরে কি আছে, এ থেকে এ বি সি ডি ই এফ জি এইচ, এ থেকে এইচ, তারপর হচ্ছে এন, এম এন, ও থেকে জেড, এ থেকে এইচ, ও থেকে জেড, এগুলো যদি হয় তাহলে এগুলাকে আমরা সরাসরি রিয়েল চলক হিসেবে ধরে নিব যদি ডাটা টাইপ ঘোষণা করা না হয়। আর যদি সামনে ঘোষণা করা দেয় রিয়েল নাকি ইন্টিজার, তাহলে তো ঘোষণা অনুযায়ী সে কাজ করবে। কিন্তু যদি আমি এরকম ডাটা টাইপ ঘোষণা করে না দিই, সামনে রিয়েল নাকি ইন্টিজার সেটা ঘোষণা করে না দেই, তাহলে সেটাকে সে এই বর্ণগুলোর উপর ভিত্তি করে সে কোন ধরনের চলক সেটা বিবেচনা করবে। তাহলে আই থেকে এন পর্যন্ত যদি শুরু এগুলো অক্ষর দিয়ে যদি শুরু হয় তাহলে কোনো কথাবার্তা ছাড়াই সে বলবে এটা ইন্টিজার চলক, আর ওর মানগুলো ইন্টিজার আকারে সে জমা করবে। আর যদি এ থেকে এইচ, ও থেকে জেড একটুকের মধ্যে কোনো একটা অক্ষর দিয়ে শুরু হয় তাহলে সে সরাসরি সেটাকে রিয়েল চলক হিসেবে গণ্য করবে এবং আনসারগুলোকে দশমিক দেখিয়ে উপস্থাপন করবে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে চলক লেখার নিয়মগুলো শিখছিলাম। এবার আমরা চলক লেখার নিয়মগুলো কতটুকু শিখছি সেটা উপলব্ধি করার জন্য কতগুলো উদাহরণ নিছি। এইখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন চলকগুলো শুদ্ধ আর কোন চলকগুলো অশুদ্ধ। ওকে, তাহলে এখানে প্রথমে দিছে এক্স রে, তো এক্স রের মধ্যে মাঝখানে একটা হাইপেন দিছে। এখন আমাকে দেখতে হবে এটা চলক হিসেবে শুদ্ধ কিনা, মানে চলকের নিয়ম কানুন পালন করছে কিনা। তো এখানে এক্স রের এখানে মাঝখানে একটা হাইপেন দেখা যাচ্ছে। তো আমাকে কিন্তু এখানে বলছে চলক লেখার সময় আমরা কি কি ব্যবহার করতে পারবো, এ থেকে জেড, 0 থেকে 9 এবং স্পেস ব্যবহার করতে পারবো, অর্থাৎ এই হাইপেনটা ব্যবহার করতে পারবো না। যদিও এখানে একটা আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর মানে হচ্ছে নিচে একটা দাগ, আর হাইপেন মানে হচ্ছে মাঝখানে দাগ। তাহলে একটু দেখি, হাইপেন মানে হচ্ছে মাঝখানে ছোট একটা দাগ, আর আন্ডারস্কোর মানে হচ্ছে নিচে দাগ। অর্থাৎ আন্ডারস্কোর যদি দিত এক্স রে আর এ ওয়াই এরকম লিখতো, কিন্তু হাইপেন যেহেতু দিচ্ছে সেহেতু লিখছে এরকম এক্স রে আর এ ওয়াই, মানে মাঝখানে আসছে, অর্থাৎ এটা চলক হিসেবে ঠিক নয়। তো আমাকে পরীক্ষায় এই চলক শুদ্ধকরণ অনেক সময় দেয় ছোট প্রশ্নে। তো আমি চলক শুদ্ধকরণের এখানে কিভাবে লিখবো সেটা একটু দেখে। এক্স রে এটা শুদ্ধ কি না অশুদ্ধ, আমাদের হিসেব অনুযায়ী এটা অশুদ্ধ, কারণ এ থেকে জেড আর 0 থেকে 9 আর স্পেস অতিরিক্ত ব্যবহার করা যায়। কিন্তু এখানে এ থেকে জেড সব কিছু ঠিক আছে, কিন্তু ওইখানে মাঝখানে একটা হাইপেন যেটা আমাদের নিয়মের মধ্যে বলা ছিল না, তাই আমরা বলবো যে এটা হচ্ছে অশুদ্ধ। এটা দিয়ে আমরা একটা ডট দিব, ডট দিয়ে বলবো যে অশুদ্ধ। এখন অশুদ্ধ বললেই খালি হবে না, কেন অশুদ্ধ সেটা বলতে হবে। তাহলে আমরা বলবো কারণ এখানে হাইপেন ব্যবহার করা হয়েছে, হাইপেন ব্যবহার করা হয়েছে। আমি লিখতেছি না, আর তোমরা এটা লিখবা পরীক্ষা অবশ্যই। কারণ এখানে হাইপেন ব্যবহার করা হয়েছে যেটি ফরট্রান ভেরিয়েবল নাম লেখার নিয়ম বহির্ভূত, এখানে লিখে দিই নিয়ম বহির্ভূত। অর্থাৎ ফরট্রান ভেরিয়েবল লেখার যে নিয়ম ছিল সেই নিয়মের মধ্যে এই হাইপেনটা পড়ে নাই, যার কারণে আমরা বললাম যে এটা অশুদ্ধ, কারণ এখানে হাইপেন ফরট্রান ভেরিয়েবল নাম লেখার নিয়মে ছিল না। তারপরে বলছে কি ডেপ্থ, তো ডেপ্থে কোনো অসুবিধা আছে ভালো করে দেখি। এখানে বলছিল যে প্রথম ক্যারেক্টার অবশ্যই অক্ষর দিয়ে হতে হবে, তো প্রথম ক্যারেক্টার অক্ষর দিয়েই হয়েছে, তাই না। তারপরে বলছে 1 থেকে 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে হবে, তো এখানে 1টা 2টা 3টা 4টা ক্যারেক্টার আছে, তার মানে 1 থেকে 6 এর ভিতরে আছে। তারপরে বলছে এ থেকে জেড আর 0 থেকে 9 স্পেস এগুলো ব্যবহার করে, তো এখানে দেখা যাচ্ছে এ থেকে জেডই ব্যবহার করা হয়েছে, তার মানে এটা হচ্ছে শুদ্ধ। তাহলে আমরা লিখে দিব শুদ্ধ। তো যদি শুদ্ধ হয় তাহলে কোনো নিয়ম কানুন বলার দরকার নাই, কিন্তু অশুদ্ধ হলে অশুদ্ধ কেন হয়েছে সেটা একটু বলে দিতে হবে। তারপরে বলছে কি 3RDYR, তাহলে এখানে এটা অশুদ্ধ হবে, কারণ হচ্ছে এখানে প্রথমে 3 দেওয়া আছে। তো একটা নিয়ম আমাদেরকে বলছে কি প্রথম ক্যারেক্টার অবশ্যই অক্ষর হতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথম ক্যারেক্টার অক্ষর না হয়ে সংখ্যা হয়ে গেছে, যার কারণে এটাকে আমরা বলবো অশুদ্ধ। তাহলে বলবো কি অশুদ্ধ। অশুদ্ধ বলে এবার অশুদ্ধ হওয়ার কারণটাও আমরা ভেঙে দিব, বলবো যে প্রথম ক্যারেক্টার অবশ্যই লেটার হতে হবে, কারণ হচ্ছে প্রথম ক্যারেক্টার
প্রথম ক্যারেক্টার অবশ্যই লেটার হতে হবে, প্রথম ক্যারেক্টার অবশ্যই লেটার হতে হবে, অথবা আমরা বলতে পারি যে বর্ণ হতে হবে, বা প্রথম ক্যারেক্টার অবশ্যই A to Z হতে হবে, এভাবে লিখতে পারি। তারপরে বলছে কি স্টুডেন্টস, তো স্টুডেন্টস এটা কি চলক হিসেবে ঠিক আছে কিনা প্রথমে আমরা যাচাই করি। আমাদেরকে বলছে যে প্রথম অক্ষর অবশ্যই A to Z হতে হবে, তো প্রথম অক্ষর তো A to Z এর মধ্যে কোনো একটা আছে। তারপরে বলছে A to Z তো আছে, তারপরে বলছে প্রথম ক্যারেক্টার বুঝলাম, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে একদম 1 নাম্বার লাইনে বলছে 1 থেকে 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা ক্যারেক্টার সে দখল করছে। এই কারণে এটা অশুদ্ধ, কারণ আমরা 1 থেকে 6 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারতাম, তবে 1995 ভার্সনে 1 থেকে 31 ক্যারেক্টার লিখতে পারতাম, যার কারণে 1995 ভার্সনে এটা শুদ্ধ। তো আমরা এটা ওইভাবেই বলে দিব যে প্রথমে বলবো যে এটা অশুদ্ধ, কারণ হচ্ছে আমরা বলি এটা অশুদ্ধ, কারণ কি, কারণ হচ্ছে ফরটান 77A মানে ফরটান 77 যে সফটওয়্যার যে ভার্সন, সেটাতে 1 থেকে 6 ক্যারেক্টার বিশিষ্ট চলক হতে পারে। ফরটান 77-এ চলক 1 থেকে 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে, 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে, লিখবো এটা। তারপরে বলবো যে তবে ফরটান 1995 ভার্সনে এটি শুদ্ধ, কি 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে লিখবো। তারপর বলবো তবে ফরটান 1995 ভার্সনে, এখানে লিখি ফরটান 1995 ভার্সনে, ফরটান পুরো লিখতে হবে, 1995 ভার্সনে এটি শুদ্ধ, ব্যাস কাহিনী শেষ। এরপর বলছে কি n.u, এটা চলক হিসেবে শুদ্ধ কিনা সেটা একটু দেখি। আমাদেরকে চলক লেখার নিয়মে বলছে A থেকে Z লিখতে পারবো, 0 থেকে 9 লিখতে পারবো, আর এক্সট্রা হলে স্পেস দিতে পারবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে ডট দেওয়া হয়েছে, তার মানে এটা অশুদ্ধ। তাহলে আমরা বলবো যে অশুদ্ধ। কেন অশুদ্ধ? কারণ আমরা বলবো যে ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেটি ভেরিয়েবল নেম লেখার বহির্ভূত, বুঝলো, ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যেটার মধ্যে, এখানে হাইপেন ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেটি ফরটান ভেরিয়েবল নাম লেখার নিয়ম বহির্ভূত, এটা এখানে লিখে, যেটি ফরটান ভেরিয়েবল নাম লেখার নিয়ম বহির্ভূত, ব্যাস। তাহলে এই কাহিনীগুলো শেষ। তো আমরা আরও কয়েকটা এই ধরনের চলক নিয়ে একটু আলোচনা করি, যাতে নিয়ম কানুনগুলো আমাদের মাথায় ঢুকে এবং আমরা শুদ্ধ চলক লিখতে পারি। সেই সাথে কোনো ভুল চলক যদি আমাদেরকে বলে এবং সেটা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে এই চলকটা ভুল কিনা শুদ্ধ কিনা যাচাই করো, তখন আমরা যেন সেটাকে বুঝে খুঁজে দেখতে পারি যে আসলে সে চলক নাম লেখার যোগ্যতা অর্জন করছে কিনা। আচ্ছা, তো আমরা বোর্ডে আরও কয়েকটা চলকের নাম লিখছি, আমরা দেখে আসি যে চলকের নামগুলো শুদ্ধ কিনা। প্রথমে লিখছি স্টপ, এটা দেখতে শুদ্ধ, কারণ হচ্ছে এটাতে কোনো ঝামেলা নাই, A থেকে Z এর ভিতরে সংখ্যাগুলোকে লেখা হয়েছে। তারপরে হচ্ছে প্রথম ক্যারেক্টার অক্ষর হতে হবে, সেটাও ঠিকভাবে পালন করা হয়েছে, 1 থেকে 6 ক্যারেক্টারের ভিতরে আছে, সব কিছু ঠিকঠাক আছে। তারপরে এটা অশুদ্ধ, কারণ হচ্ছে এই স্টপ শব্দটা আসলে কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশনের এই নিয়মকে মেনে চলে না। কারণ আমরা বলছি যে কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশনকে চলক হিসেবে ব্যবহার করা যাবে না। তো স্টপ একটা লাইব্রেরি ফাংশন, কিওয়ার্ড, কারণ হচ্ছে আমরা যখন ফরটানকে যখন লিখবো, ফরটানে কোনো জায়গায় আমরা যদি স্টপ শব্দটা লিখি, তাহলে সে কী করবে, পুরো ফরটানকে লেখাগুলো মানে কাজগুলো সে বন্ধ করে দিবে, কারণ স্টপ শব্দের অর্থ সে জানে যে কাজ বন্ধ করা, যার কারণে আমরা স্টপ শব্দটাকে চলক হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ এটা হচ্ছে কি কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশনের মধ্যে পড়ছে। তো আমরা বলবো যে স্টপ হচ্ছে অশুদ্ধ, কারণ এটি একটি ফরটান স্টেটমেন্ট। আচ্ছা, বলি যে অশুদ্ধ কারণ এটি একটি ফরটান স্টেটমেন্ট। ফরটান স্টেটমেন্ট মানে এটা একটা মানে ফরটানকে শিখিয়ে দেওয়া একটা শব্দ, যেটার কাজ সে বুঝে, আর এটা ওর ভিতরে বিল্ট ইন অবস্থায় দেওয়া হয়েছে। তো ফরটান স্টেটমেন্ট, এটা আমি এই শব্দের অর্থ আমি কখনোই তাকে ভিন্নভাবে বুঝাইতে পারবো না, কারণ ওকে এইভাবেই রেডি করা হয়েছে। একইভাবে রিয়েল শব্দটা মধ্যেও আমরা দেখতে হচ্ছে যে কোনো অসুবিধা নেই, কিন্তু রিয়েল শব্দটা হচ্ছে আমাদের জন্য লাইব্রেরি ফাংশন। তাহলে আমরা বলবো যে অশুদ্ধ
কারণ এটি একটি লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন বানানোর এখানে আছে, কারণ এটি একটি লাইব্রেরি ফাংশন। তো আমাদেরকে আমি এখনও লাইব্রেরি ফাংশন, কিওয়ার্ড, তারপর হচ্ছে ফরট্রান স্টেটমেন্ট, এগুলো এখনও পুরোপুরি বুঝাই নাই। তাও আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। এটা বুঝাইতে আসছে এই কারণ হচ্ছে আমরা যেহেতু নিয়মগুলো শিখছি, কিছুটা ধারণা আমরা এখানে পাবো। তো এখন যদি তুমি আমাকে হঠাৎ করে প্রশ্ন করো যে ফরট্রান স্টেটমেন্ট এটা কেন লিখলাম, লাইব্রেরি ফাংশন আমি কীভাবে বুঝবো, তুমি এটা ভবিষ্যতে বুঝবা, কারণ লাইব্রেরি ফাংশনগুলো নিয়ে একটা বিশদ আলোচনা করবো। এখন আমি যেহেতু চলক কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করছি, তো একটু শুদ্ধ অশুদ্ধের মধ্যে আসছে আর কি। তো A3টা শুদ্ধ কিনা সেটা দেখি। এখানে A3 লিখতে গিয়ে একটা ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। ব্র্যাকেটকে আমরা এখানে বলি প্যারেনথেসিস। তো প্যারেনথেসিস ব্যবহার করা হয়েছে, কিন্তু নিয়মে আমাদেরকে বলছে A থেকে Z, 0 থেকে 9 আর অতিরিক্ত স্পেস ব্যবহার করতে পারবো। প্যারেনথেসিস ব্যবহার করতে পারার কোনো নিয়ম নাই, সেজন্য আমরা এটাকে শুদ্ধ বলতে পারবো না। তাহলে আমরা লিখবো অশুদ্ধ, কারণ প্যারেনথেসিস ব্যবহার করা হয়েছে যা ফরট্রান ভেরিয়েবল নেম লেখার নিয়ম বহির্ভূত। তারপরে বলছে ফরম্যাট হচ্ছে আসলে একটা মানে নির্দেশ দেওয়া। আসলে ফরম্যাটের ব্যাপারটা আমাকে একটা সময় ক্লাস নিয়ে বুঝাইতে হবে। তো এটা হচ্ছে ফরট্রান স্টেটমেন্ট। ফরম্যাট হচ্ছে অশুদ্ধ, কারণ এটি ফরট্রান স্টেটমেন্ট। তাহলে স্টপ ফরট্রান স্টেটমেন্ট, ফরট্রান স্টেটমেন্ট। ফরম্যাট মানে হচ্ছে একটা ম্যাথ করার পর, একটা গাণিতিক সমস্যা শেষ করার পর যে আনসারটা আসবে, আনসারটাকে সে কিভাবে দেখাবে। তো ফরম্যাট শব্দের অর্থ হচ্ছে ডিজাইন করা, অর্থাৎ ও যে আনসারটা আনবে ওই আনসারটাকে কি ডিজাইনে দেখাবে। ধরা যাক মানে কম্পিউটারের মেমোরিগুলোকে আমরা এখানে এইভাবে ভাগ করি, বক্স আকারে ভাগ করি, আর ওই একটা বক্সে একটা একটা করে নাম্বার লিখতে পারে সে। এইভাবে বক্স আকারে ভাগ করি, এই বক্সগুলোতে সে একটা বক্সে একটা করে ডিজিট লিখতে পারে। একটা ডিজিটের জন্য সে একটা বক্স খরচ করে আর কি, মনে রাখার জন্য। অনেকটা ড্রয়ারের মতো, আমরা একটা ড্রয়ারে একটা সংখ্যায় খালি রাখতে পারবো, এরকম অনেকগুলো ড্রয়ারে অনেকগুলো সংখ্যা রাখতে পারবো। তো ফরম্যাট মানে হচ্ছে আমি যে কাজটা করতেছি সেটা ধরলাম যে কোনো একটা অঙ্কের আনসার আসছে 22। এখন এই 22 আমি কতটুকু বক্সের মধ্যে রাখবো, এই 22কে আমি কতগুলো বক্সের মধ্যে রাখবো। ধরলাম যে 22 বক্সে মিলে আমি 22 রাখবো। ফলে আচ্ছা 22 বক্স বেশি হয়ে যায়, ধরলাম যে 5 বক্সে মিলে আমি 22 রাখবো। তাহলে এই 1 2 3 4 5 এই 5 বক্সে মিলে 22 থাকবে, এই জায়গাগুলো সে খালি রাখবে। তো ফরম্যাট এই জিনিসগুলোকে নির্দেশ করে। আবার যদি বলি যে না খালি 22টা খালি 2 বক্সে, ওর জন্য 2 বক্সে দরকার, 2 বক্সের বেশি দরকার নেই, যার কারণে আমি 2 বক্স যদি নিতে চাই খালি এই 2 বক্সে সে 22কে রাখবে। এখন যদি একাধিক আনসার আসে, ধরলাম এর মান আসছে 22, বির মান আসছে 23 বা একাধিক আনসার আসছে, তো এই ফরম্যাট আমাদেরকে বুঝাবে কাদেরকে কিভাবে লিখতে হয়। তাহলে যদি এর মান 22, বির মান 23 হয়, ফরম্যাট যদি বলে এর মান 22-এর পরে 2 ঘর খালি রাখো, এর মান 22-এর পরে 2 ঘর খালি রাখো, তারপর 23 লেখো, এই জিনিসগুলো আমাকে ফরম্যাট দিয়ে তাকে নির্দেশ দিতে হবে। যার কারণে এটা একটা স্টেটমেন্ট, অর্থাৎ এটা দিয়ে আমরা নির্দেশ দিই ফরট্রানকে। তাহলে এই ধরনের যে নির্দেশ দেওয়া, এই ধরনের জিনিসগুলোকে আমরা চলক হিসেবে ব্যবহার করলে ওরা সেটাকে নির্দেশ বলে মেনে নেবে এবং উল্টাপাল্টা কাজ করা শুরু করবে, যা আমি কখনো চাই না। সেজন্য আমরা ফরট্রান স্টেটমেন্টগুলোকে চলক হিসেবে ব্যবহার করতে পারি না। আবার যদি এমন হয়, ফরম্যাট যদি এমন হয় যে এর মান লেখার সাথে সাথে কোনো গ্যাপ না রেখেই বির মান লিখবো, এর মান লেখার সাথে সাথে কোনো গ্যাপ না রেখেই বির মান লিখবো, তাহলে সেটা আমাকে ফরম্যাট দিয়ে বলে দিতে হবে, যে মানে একটা নির্দিষ্ট নিয়মে বুঝিয়ে দিতে হবে। আর ওই নিয়মটার নাম হচ্ছে ফরম্যাট। আমাকে প্রথমে ফরম্যাট শব্দটা লিখতে হয়, ফরম্যাট শব্দটা লিখে তারপর নিয়মটা এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হয় যে সে কীভাবে লিখতে চাচ্ছে, গ্যাপ রেখে লিখতে চাচ্ছে নাকি গ্যাপ না রেখে লিখতে চাচ্ছে। তো এই জন্য এই ফরম্যাট শব্দটাকে আমরা চলক হিসেবে ব্যবহার করলে সে ওই কাজটা ধরে বসবে এবং ওই কাজটা ধরে বসে সেটা করে দেওয়ার চেষ্টা করবে, যার কারণে স্টেটমেন্টগুলো ভুল হবে। তাহলে আমরা ফরম্যাট শব্দটাকে কখনোই কি করতে পারি না, চলক হিসেবে ব্যবহার করতে পারি না। কেন? কারণ এটা হচ্ছে একটা ফরট্রান স্টেটমেন্ট। এরপরে বলছে কি NU প্লাস JU। তো NU প্লাস JU দিকে একটু তাকায়, মাঝখানে একটা প্লাস চিহ্ন দেওয়ার কারণে এটা আর শুদ্ধ ভেরিয়েবল হয় নাই। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে প্লাস চিহ্ন নেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আমরা ওইভাবে বলে দিব। তারপর হচ্ছে ম্যাথ 5। তো এটাকে একটু ভালো করে দেখি আসলে শুদ্ধ কিনা। এখানে কিন্তু MATH ম্যাথ, এখানে একটা স্পেস আছে, খালি জায়গা আছে, তারপর 5 আছে। তো স্পেস তো ব্যবহার করা যাবে। তাইলে কয় অক্ষর হয়েছে দেখি, 1 2 3 4 5 6, স্পেস সহ টোটাল 6 ডিজিট হয়েছে। তার মানে এটা 1 থেকে 6 ক্যারেক্টারের ভিতরে আছে, অর্থাৎ এটাকে আমরা
চলক হিসেবে ব্যবহার করতে পারবো, তাহলে এটাকে আমরা বলবো যে শুদ্ধ। শুদ্ধ হইলে কোনো নিয়ম কানুন ভেঙে দেওয়ার দরকার নেই, অশুদ্ধ হইলে আমাদেরকে একটু কার কারণে অশুদ্ধ সেই নিয়মগুলো এখানে বলে দিতে হবে। যদি একাধিক নিয়ম ভঙ্গ করে তাহলে একাধিক কথা আমাকে বলতে হবে, আর যদি একটা মাত্র নিয়ম ভঙ্গ করে তো একটা মাত্র কথা বলবো। ওকে, তো আমরা ফরট্রানের চলক লেখার নিয়ম মোটামুটি শিখতে পারছি। এরপরে আমরা ভবিষ্যতে যখন ক্লাস যেহেতু করতেছি, ভবিষ্যতে কোনো একটা সময় আমরা কিওয়ার্ড লাইব্রেরি ফাংশন নিয়ে যখন আলোচনা করে ফেলবো, তখন আমরা বুঝে যাব যে মানে কারা কিওয়ার্ড আর কারা লাইব্রেরি ফাংশন। আর সেই সাথে আমরা ফরট্রান স্টেটমেন্ট যে শিখবো, ফরট্রান স্টেটমেন্টের জন্য একটা আলাদা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে যখন আমরা ফরট্রান স্টেটমেন্টগুলো শিখবো, তখন আমরা বুঝতে পারবো কারা কারা ফরট্রান স্টেটমেন্টের মধ্যে থাকে, ওদেরকেও আমরা চলক হিসেবে কাউন্ট করতে পারবো না। আচ্ছা, এরপর আমরা ফরট্রান অপারেটর নিয়ে আলোচনা করব। তো ফরট্রান অপারেটর জানার আগে আমরা অপারেটর কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আসলে অপারেটর মানে হচ্ছে যে জিনিসটা কিছু সংখ্যা বা রাশির মধ্যে কিছু একটা করে নতুন আনসার দিতে পারে। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, যে এই যোগ, এই চিহ্নটার নিজের কোনো অর্থ নেই বা এটার মানে কিছুই বুঝায় না, কিন্তু এই জিনিসটা যখন দুইটা সংখ্যার মাঝখানে বসবে তখন সে এই দুইটা সংখ্যাকে যোগ করে নতুন একটা সংখ্যা দিবে। অর্থাৎ এই চিহ্নটা থাকার কারণে এই দুইটা সংখ্যাকে যোগ করে নতুন একটা সংখ্যা দিছে, এই জন্য ওর নাম হচ্ছে অপারেটর। অর্থাৎ সে দুইটা সংখ্যাকে অপারেট করে নতুন একটা সংখ্যা আমাদেরকে দিছে। এখন এটা যদি প্লাস না হয়ে মাইনাস হইতো বা এই চিহ্নটা হইতো, এই চিহ্নটা তাহলে সংখ্যাটা কিন্তু অন্যরকম হইতো। আবার এটা যদি গুণ চিহ্ন হইতো তাহলে সংখ্যাটা আবার আরেক রকম হইতো। তাহলে এই যে মাঝখানে এই জিনিসগুলা যাদের কোনো অর্থ নাই, স্বাভাবিকভাবেও কোনো অর্থ নাই, আমি যদি এমনিতে একটা প্লাস লিখি এটার কোনো অর্থ নেই, এমনি অনেকে বলবে এটার মানে হচ্ছে যোগ করা। তো এটার মানে যোগ করা না হয়ে এই চিহ্নটা যোগ করা না হয়ে আমরা এই চিহ্ন দিয়েই তো যোগ করতে পারতাম। আবার এটা দিয়ে যোগ না বুঝে আমরা এটা দিয়েও তো যোগ বুঝাতে পারতাম। এমনই কেন হইলো যে এটা দিয়েই আমরা যোগ বুঝাচ্ছি, তাই না? তাহলে ওর আসলে নিজস্ব ব্যক্তিগত কোনো অর্থ নাই, ওকে আমরা চাইলে মিন করতে পারি যে এটা দিয়ে আমি যোগ বুঝাতে চাইতেছি। এখন যদি আমি বিয়োগ দিয়ে যোগ বুঝাইতাম তাহলে 3 আর 2 বিয়োগের এই চিহ্নটি দিয়ে যদি যোগ চিহ্ন বুঝাতাম তাহলে এরকম আমরা আনসার পাইতাম। অর্থাৎ এটাকে আমি যোগ বুঝাচ্ছি। তো আমি এই জিনিসগুলোকে যেহেতু কোনো নিজস্ব কোনো অর্থ নাই, তবে ওরা একটা অর্থবহ অবস্থা সৃষ্টি করে যখন তাদের সামনে পিছে সংখ্যা বসে এবং তারা ওই দুটো সংখ্যাকে কিছু একটা করে নতুন সংখ্যা দান করতে পারে, এই জন্য ওদেরকে বলা হয় অপারেটর। তো আমরা ফরট্রানে এসে এই অপারেটরগুলো যখন পড়বো তখন 3 ধরনের অপারেটর আমরা ফরট্রানে খুঁজে পাবো। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর, আর হচ্ছে রিলেশনাল অপারেটর, একটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তোদের নামের অর্থগুলোই এমন যে নামগুলাই ওদের পরিচয় বহন করে। যে ম্যাথমেটিক্যাল অপারেটর অর্থাৎ হচ্ছে গাণিতিক অপারেটর, আমরা যেগুলো দিয়ে ম্যাথ করতে পারি। তো গাণিতিক অপারেটর কোনগুলা? প্লাস, মাইনাস, স্টেরিক, রাইট স্ল্যাশ। প্লাস দিয়ে যোগ করা বুঝায়, মাইনাস দিয়ে বিয়োগ করা বুঝায়, স্টেরিক দিয়ে গুণ করা বুঝায়, রাইট স্ল্যাশ দিয়ে ভাগ করা বুঝায়, ইকুয়াল, তারপর আমরা রাইট প্যারেন্থেসিস, লেফট প্যারেন্থেসিস, বা আমরা সংক্ষেপে বলি যে ব্র্যাকেট কিন্তু আমরা সরল অঙ্কে ব্যবহার করি, যার কারণে ব্র্যাকেটও গাণিতিক অপারেটর। তারপর ডাবল স্টেরিক, এখানে ডাবল স্টেরিক দিয়ে পাওয়ার বোঝানো হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা গাণিতিক সমস্যায় গিয়ে পাওয়ার লিখতে চাই তখন আমাদেরকে ডাবল স্টেরিক দিতে হয়। তাহলে এই যেগুলো দিয়ে আমরা মোটামুটি অঙ্ক করতে পারি সেগুলোকে আমরা বলতেছি গাণিতিক অপারেটর। তারপরে বলতেছে রিলেশনাল অপারেটর বা সম্পর্কযুক্ত অপারেটর। সম্পর্কযুক্ত অপারেটর এটার কাজ হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক দেখানো। তো দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক দেখানো একটু খেয়াল করি। প্রথমে আমি এটা একটু লিখি, জিটি। এই জি দিয়ে বোঝানো হয় গ্রেটার, টি দিয়ে বোঝানো হয় দেন। জিটি মানে বোঝানো হয় গ্রেটার দেন এই চিহ্নটা। তাহলে ধরলাম যে 5 গ্রেটার দেন 2, মানে 5 2 এর চেয়ে বড়, তাহলে 5 গ্রেটার দেন 2। তাহলে এভাবে যারা ও আর ওর মধ্যে সম্পর্ক হচ্ছে ওর চেয়ে বড়, যারা এইভাবে সম্পর্কগুলো রেডি করে তাদেরকে আমরা বলি সম্পর্কযুক্ত অপারেটর। আর আমরা ফরট্রান 77-এ, আমি সংক্ষেপে লিখতেছি, ফরট্রান 77-এ সম্পর্কযুক্ত অপারেটরকে এভাবে নাম দিয়ে লিখতে হয়। কিন্তু 1995 ভার্সন যখন আসবে তখন আমরা এই চিহ্ন দিয়ে আমরা গ্রেটার দেন লেস দেনগুলা দিতে পারি এবং
শুদ্ধ হয়, কিন্তু 77 আমরা এভাবে লিখবো। আর আমরা এখানে প্রায় সময় 77টাই চর্চা করি, 95 সাধারণত চর্চা করি না। তাইলে এখন এখানে লেস দেন একটু খেয়াল করে এগুলো আমরা পড়ার চেষ্টা করি। এটা হচ্ছে গ্রেটার দেন, অবশ্যই সামনে পিছে দুইটা ডট দিতে হবে। গ্রেটার দেন, লেস দেন, ইকুয়েশন, ইকুয়াল আর কি, ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, নট ইকুয়াল। তাহলে চিহ্নগুলো একটু দেখি। এই গ্রেটার দেন এটা চিহ্ন হচ্ছে এভাবে গ্রেটার দেন, লেস দেন এটা চিহ্ন হচ্ছে এরকম লেস দেন, ইকুয়াল, ইকুয়ালের চিহ্ন হচ্ছে এরকম। তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল। এই চিহ্নগুলোকেই এখানে তাদের প্রথম অক্ষরগুলো দিয়ে নামগুলো করা হয়েছে। তো গ্রেটারের জি, দেনের টি, আর এখানে গিয়ে গ্রেটারের জি, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়ালের ই, এভাবে দিয়ে আমরা নামগুলো রেডি করছি। এরপর আসছে লজিক্যাল অপারেটর, মানে যেগুলো যুক্তি দেখাবে। তো লজিক্যাল অপারেটর যে যুক্তিগুলো দেখায় ওই যুক্তিগুলো হচ্ছে এবং, অথবা, এরকম যুক্তিগুলো দেখায়। মানে আমরা এইভাবে বলি হয় এত হবে অথবা এত হবে, এরকম আমরা পড়ি। আমি একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি। ধরলাম যে এরকম একটা সমীকরণের সমাধান করলাম, x² - 5x + 6 = 0। এই সমীকরণের সমাধানের লাস্ট লাইন আসবে x - 3 x - 2 = 0। এরপর আমরা একটা যুক্তি উপস্থাপন করি, সেটা হচ্ছে হয় x - 3 = 0 অথবা x - 2 = 0। এই যে হয় অথবা যে কথাটা লিখছি, এই মাঝখানের অথবাটা কিন্তু একটা যুক্তি দেখাচ্ছে যে হয় এটা হবে নাইলে এটা হবে, এটা হচ্ছে যুক্তির কথা। এই মাঝখানের এই অথবা এবং এগুলো যেগুলো হয় সেগুলোকে আমরা বলি যৌক্তিক অপারেটর। আর ওগুলোকে এভাবে লিখতে হয়, অ্যান্ড দিয়ে দুই পাশে দুইটা ডট, অর দিয়ে দুই পাশে দুইটা ডট, নট, অর অর্থ অথবা, অ্যান্ড অর্থ এবং, নট মানে না, মানে এটা যুক্তিতে বা এটা হবে না এটা হবে, এই ধরনের যে যুক্তি সেগুলো হচ্ছে নট। ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রায় সমতুল্য, সমান নয়, মানে কাছাকাছি আর কি। ধরলাম এরকম যে 3.9999, 3.9999 এটা অনেকটা 4-এর কাছাকাছি। তো 3.99 যে 4-এর কাছাকাছি, তো সেটাকে আমরা এইভাবে করে লিখি যে 3.99কে আমরা প্রায় 4 লিখে দিতে পারি। ফিজিক্সে এই জিনিসটার ব্যবহার অনেক বেশি। তারপর হচ্ছে নট ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে সমতুল্য নয়, মানে হচ্ছে এরকম লিখতে পারি, নট ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য নয়, এভাবে কেটে দিলে আমরা বলবো যে সেটা সমতুল্য নয়। এগুলাই হচ্ছে মোটামুটি ফরট্রানের অপারেটর। এর বাইরে আর তেমন কোনো অপারেটর হয়তো আমি মিস করি নাই আসলে। তো আমরা যে সিরিয়াল মেনটেন করে যে জিনিসগুলো এখন শিখতেছি, এগুলো কিন্তু আমাকে ততদিন মনে রাখতে হবে যতদিন ফরট্রান পেপারটা শেষ হচ্ছে না। এগুলো কোনোভাবেই ভুলা যাবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন তোমাকে পড়তে বসার আগে খাতাটা যেটাতে তুমি লিখতেছো, প্রত্যেক দিন তুমি ক্লাস দেখার আগে প্রথমে পুরোনোগুলো একবার রিভাইজ করে আসবা। কারণ এখানে পড়া খুব বেশি হচ্ছে না, বই থেকে আমি বেছে বেছে সেই জিনিসগুলো প্রথমে পড়াচ্ছি যেগুলো আমাদেরকে ফরট্রান খুব দ্রুত বুঝতে সাহায্য করবে। তারপর আবার আমি সামনে পিছনে এভাবে করে এক এক অধ্যায় থেকে এক এক জিনিস পড়াবো। বইয়ে যেভাবে একটা অধ্যায়ে সব কিছু একসাথে ঢুকায় রাখছে, ওইভাবে সিরিয়ালি পড়ালে আমাদের মাথায় এগুলো জ্যাম খাবে এবং আমরা এগুলো আসলে ব্যবহার করতে পারবো না ঠিকভাবে। তো যেটার পরে যেটা শেখা দরকার, যেটার পরে যেটা শেখা দরকার সেটাই আমি শেখানোর চেষ্টা করতেছি, এবং এটা অনেকটা লাফাই লাফাই শেখার মতো হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নাই, ব্যাপারটা এভাবেই সহজ হয়। তো তুমি যখনই ক্লাস দেখবা, এখন এটা 3rd লেকচার চলতেছে, তুমি যখনই ক্লাস দেখতে চাইবা তখন তুমি খাতাটা নিবা, প্রথমে তুমি পুরনো সব পড়াগুলোকে একবার রিভাইজ দিয়ে আসবা, তারপর নতুন লেকচারে যাবা। এছাড়া তুমি ফরট্রান শিখতে পারবে না। আচ্ছা, তো লজিক্যাল অপারেটরকে বুঝবার জন্য আমি বোর্ডে একটা প্রশ্ন লিখছি। প্রশ্নে বলছি কি, যদি x is greater than 5.5 এবং y is less than 1.2 হয় তবে z এর মান 1 বৃদ্ধি করো। তো এখন কথা হচ্ছে এটাকে আমি ফরট্রানের ল্যাঙ্গুয়েজে প্রকাশ করব। তো ফরট্রানের ল্যাঙ্গুয়েজে কিচ্ছু কিন্তু এখনো শিখিয়ে নেই, তারপরে আমরা ফরট্রান ল্যাঙ্গুয়েজ ওকে প্রকাশ করার চেষ্টা করতেছি। এটাকে আমি এই জন্যই পড়াচ্ছি কারণ এখানে লজিক্যাল অপারেটরের একটা ব্যবহার আছে। তবে এই প্রশ্নের আনসার জানতে হলে আমাকে আরেকটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট। কিন্তু আমরা এখন স্টেটমেন্ট শিখি নাই, স্টেটমেন্ট শিখবো আমরা 3য় অধ্যায়ে, আছি এখনো 2য় অধ্যায়ে। তাইলে এটার একটা অংশ আমরা ছোট্ট করে বুঝবো না, যদি বুঝাই দিই তোমরা সেটাও বুঝবা। তবে আমি আসলে এখানে লজিক্যাল অপারেটর বোঝানোর চেষ্টা করছি। তোরা বলছে কি, যদি x is greater than 5.5 হয়, তো যদি শব্দটার জন্য আমি ইফ লিখতে পারি। যদি x is greater than 5.5 মানে x is greater
দেন x is greater than 5.5, x is greater than 5.5 এবং y is less than 1.2 এবং এর বদলে আমরা লিখব and, যে and একটা লজিক্যাল অপারেটর আমরা পড়ছি, and y is less than 1.2 and y is less than আমরা এভাবে লিখব lt less than 1.2, y is less than 1.2 তাহলে কি বললো x যদি 5.5 থেকে বড় y যদি 1.2 থেকে ছোট হয় তবে z এর মান 1 বৃদ্ধি করো, তবে z এর মান আগের চেয়ে 1 বাড়াই দাও, z এর মান আগের থেকে 1 বাড়িয়ে দাও, তাহলে z এর মান z ইকুয়াল z এর মান আগের যে z ছিল ওই z এর সাথে আরো 1 যোগ করো, ওরা এটাই বলছে যে z এর মান 1 বৃদ্ধি করো, তো z এর সাথে আমি 1 যোগ করে দিছি। তো এখানে একটু খেয়াল করি এখনো কিন্তু এটা ফুলফিল হয় নাই, ইফ দিয়ে যে স্টেটমেন্টগুলো আমরা লিখি সেগুলোকে এভাবে লিখতে হয় যে ইফ এর ভিতরে এরকম একটা ব্র্যাকেট রাখতে হয়, আমরা এগুলি স্টেটমেন্টে গিয়ে শেখার কথা, তবে এখানে যেহেতু সুযোগ পাইছি আসলে একটু করে শিখে ফেলতেছি। তাহলে ইফ দিয়ে যে স্টেটমেন্টগুলো আমরা লিখি মানে যে নিয়মগুলো আমরা লিখতে চাই সেই নিয়মগুলোকে আমাদেরকে ব্র্যাকেট দিয়ে তার ভিতরে নিয়মটা লিখতে হয়। তো এখানে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এক্স এর মান 5.5 এর চেয়ে বড় হবে এবং y এর মান 1.2 এর চেয়ে ছোট হবে। তো এই নিয়মটা আমি ইফ দিয়ে লিখতে যাচ্ছি, তো ইফ দিয়ে লিখলে এভাবে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তারপর এই এন্ড কি করতেছে, দুইটা ঘটনার মধ্যে লজিক দেখাচ্ছে, তো এই দুইটা ঘটনাকে আমার আবার এরকম ব্র্যাকেট দিয়ে আলাদা করে লিখতে হবে। এইগুলাই হচ্ছে ইফ স্টেটমেন্টের ব্যবহার। তো এই লাইনটা যখন আমি ফরট্রানে লিখবো সে অটোমেটিক্যালি জেড এর সাথে 1 যোগ করে ফেলবে, অর্থাৎ এটা আমি ফরট্রানের ব্যাকগ্রাউন্ডে লিখে রাখলাম। এরপর আমি ফরট্রান সফটওয়্যারটা ওপেন করলাম, এই প্রোগ্রামটা ওপেন করলাম, প্রোগ্রামটা ওপেন করে এক্স এর জায়গায় আমি দিলাম 2, মানে এক্স এর মান নিলাম 2 আর ওয়াই এর মান নিলাম বলছে কি 1.2 থেকে ছোট, ওয়াই এর মান নিলাম 1। তাহলে এক্স এর মান 2 নিলাম, এর কারণে বোঝা যাচ্ছে এই 2 যদি এখানে বসাই তাহলে এই লাইনটা কিন্তু ঠিক আছে যে 2 5.5 এর চেয়ে বড় না, ঠিক নাই। তাহলে আমরা একটু বড় মান নিই, এখানে 6 এভাবে নিই। তাহলে এক্স এর মান নিলাম আমি নিলাম 6, ওয়াই এর মান নিলাম 1। এতে হইলো কি এই 6 5.5 এর চেয়ে বড়, তাহলে 6 যদি 5.5 এর চেয়ে বড় হয় এবং এই 1 যেটা সেটা 1.2 এর চেয়ে কিন্তু ছোট, তার মানে আমি এক্স এর মান এবং ওয়াই এর মান যেগুলো নিছি এখন সেগুলা এই লজিকটাকে মানতেছে, অর্থাৎ আমাদের নেওয়া এক্স এর মানটা 5.5 এর চেয়ে বড় সেটা ঠিক আছে এবং সেই সাথে ওয়াই এর মানটা 1.2 এর চেয়ে ছোট সেটাও ঠিক আছে। তাহলে সে কি করবে, জেড এর সাথে অতিরিক্ত z+1 করে দিবে। তো তখন জেড এর মান যদি প্রথমেই 10 ধরে রাখা হয় বা জেড এর মান যদি শুরু থেকে 10 থাকে তাহলে এক্স এর এই মানগুলো নেওয়ার পর সে অটোমেটিক্যালি জেড এর মান 10 যোগ 1 করে দিবে, কারণ জেড এর পুরাতন মান ছিল 10, ওই 10টা এখানে বসাইছি +1, তাহলে নতুন মান হবে জেড এর নতুন মান হবে 11। ঠিক এভাবে কাজগুলো হয়। তাহলে ইফ স্টেটমেন্টের কাজ হচ্ছে একটা যুক্তিকে তার ভিতরে মানে যদি দিয়ে লেখা আর কি, আর ভিতরে যে যুক্তি দুইটাকে আমরা একত্র করছি, লজিক দেখাচ্ছি, দুইজনের মধ্যে লজিক দেখাচ্ছি, ওই তখন আমাদের হাতে এই অ্যান্ড অর এই অপশনগুলো আমাদের হাতে আসবে, আর ওগুলোর মাধ্যমে আমরা একে যা করতে বলি আর কি, শেষ পর্যন্ত যা করতে বলি তা আমরা করব। আর ইফ স্টেটমেন্ট বা এখানে ইফ দিয়ে কেন লিখছি, কিভাবে লিখছি, তার নিয়ম কারণ যেগুলো আছে সেগুলো আমরা তৃতীয় অধ্যায়ে স্টেটমেন্ট লেখার নিয়ম যখন শিখবো তখন দেখব, কিন্তু এখন আমি শুধুমাত্র এই অ্যান্ডের ব্যবহারটা দেখানোর জন্য এই উদাহরণটা দেখাইছি।